ভূত মানেই কি ভয় নাকি হাসি? অন্ধকার মানেই কি আতঙ্ক নাকি অদ্ভুত সব কৌতুকের খেলা? শিবরামের কলমে ভূতেরাও যেন মানুষ। তাদের আছে অভিমান, কৌতুক, বুদ্ধি আর অদ্ভুত সব আচরণ। এই গল্পে আপনি ভয় পাবেন ঠিকই, কিন্তু সেই ভয়ের ফাঁকেই হঠাৎ হেসে ফেলবেন অজান্তে। তাই আলো নিভিয়ে, মন খুলে, কল্পনার দরজা খুলে বসুন, কারণ আজকের গল্পে আমরা বলবো এক অদ্ভুত ভূতের গল্প। ভূতে বিশ্বাস করো? শুনতে থাকুন গল্প যখন তখন। ভূতে বিশ্বাস করো? কেউ যদি একথা আমায় জিজ্ঞেস করে, আমি বলবো না, একদম না। সত্যি ওদের ওপরে একটু আমার আস্থা নেই। একবার একটা ভূতের কথায় বিশ্বাস করে যে নাকাল হয়েছি, আর যেরকম বিপদেই বা পড়েছিলাম, ইস, ভূতটা কি ঠকানটাই আমায় ঠকিয়েছিল সেদিনকে। সেদিন সিনেমায় সন্ধ্যের টিকিট না পেয়ে বাড়ি ফিরে এলাম মন ভারী করে। নিজের ভেক চেয়ারটিতে বসে বসে ভাবছি, নিজের ভূত ভবিষ্যতের ভাবনা না, ভবিষ্যতে নিজের ভূত হওয়ার কথাও নয়। ভাবছি 9টার শোয়ে নিজেকে শোয়ানোটা মুলতুবি রেখে সিনেমা দেখাটা কি উচিত হবে। ভাবতে ভাবতে প্রায় 6:15 তখন হঠাৎ খুট করে এক আওয়াজ। চমকে মুখ তুলে তাকিয়ে দেখি টেবিলের ওপর আমার টুলের ওপর বসে একটি পাত্র, পিঠে খাটো এক মানুষ। আরে এ কে? এ আবার কে রে? একে তো কখনো দেখিনি। এলোই বা কখন? কি করে এলো? খিল তো ভেতর থেকে লাগানো। ঘরে ঢুকলোই বা কেমন করে? আমার মনের কথা টের পেয়ে লোকটি নিজে থেকেই জবাব দিল, আমার নাম নিমেষ। আপনি আমায় চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। তিমাতার মোড়ে আমাদের লাল বাড়িটার সামনে দিয়ে অনেকবার আপনাকে যেতে দেখেছি আমি। তা হবে, কিন্তু মশাই, আপনি এখানে ঢুকলেন কখন? দেখতে পাইনি তো। কেন? আপনার পিছু পিছুই তো এলাম। তাই হবে, ছোট্টখাট্ট বলে নজর পড়েনি। তাছাড়া সিনেমার চিন্তায় নিমগ্ন ছিলাম, অন্য সিনের দিকে কোনো মন ছিল না। যারা 1.5 ঘন্টা লাইনে খাড়া থেকে টিকিট না পেলে যা হয়, চোখ কান বলে কিছু থাকে না মানুষের, চোখে কানে কিচ্ছু ঢোকে না। আমি বললাম, বসুন বসুন। যদিও বলাটা তখন বাহুল্য মাত্রই, আমার অনুরোধের অপেক্ষা না রেখেই ভদ্রলোক বেশ জুত করেই বসেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি দরকার বলুন তো আমার সাথে? আগে আপনাকেই আমার বিশেষ দরকার, ভয়ঙ্কর দরকার। আরে মশাই, অবাক করলেন তো। আমি আপনাকে কখনো দেখিনি এর আগে, অথচ আপনার আমাকেই দরকার। মানে আপনি যদি একটা কাজ করেন আমার বড্ড উপকার হয়। তার বিনিময়ে যদি প্রাণ দেওয়া সম্ভব হতো আমি দিতাম, কিন্তু তার আমার পক্ষে সম্ভব নয়। তবে প্রাণের চেয়ে দামি জিনিস আপনাকে আমি দিতে পারি, যাতে প্রাণ থাকে। আর যা না থাকলে প্রাণ থাকে না, যার অভাবে মানুষের প্রাণ যায়, সেই অমূল্য বস্তু দিতে পারি আপনাকে। টাকা, বুঝলেন? প্রচুর টাকা, যদি আপনি আমায় একটু সাহায্য করেন। এই কথা শুনে আমি ডেক চেয়ারে সোজা হয়ে বসলাম। আবার দেখলাম লোকটাকে, চুলের থেকে পায়ের গোড়ালি অবধি ট্যাক ট্যাক করে ও ট্যাক অবধি দেখতে পেলাম। প্রচুর টাকার ট্যাক্সাল জীবনে কটা দেখা যায়। তারপর বললাম, টাকার জন্যে মানুষ কি না করে, ডাকাতিও করে থাকে। হ্যাঁ, এখন বলুন তো আপনার কাজটা কি? তা বলি, কাজটা এমন কিছু কঠিন কাজ নয়। ওই যে তিমাতার মোড়ের সেই লাল বাড়িটা দেখেছেন তো, সেখানেই আপনাকে যেতে হবে। তার তেতলায় আমার শোবার ঘর। সেই ঘরে ঢুকে আলমারির মধ্যে একটা বইয়ের ভেতর আমার উইল
করতে পারবেন, সেই হুইলখানা আপনাকে নষ্ট করতে হবে। হুইল নষ্ট করতে হবে? তো সেটা তো আপনি নিজেই করতে পারেন। আরে মশাই, আমার হাতে তার নেই। মানে কথাটা হচ্ছে, এই ব্যাপারে আমার আর কোনো হাত নেই। সত্যি বলতে তাই হাতই তো নেই আমার। হাত নেই? হাত নেই মানে? দিব্যি তো দেখছি দুটো হাত আপনার। আরে বাবা, হাত থেকেও না থাকার মধ্যে। আসল কথা হচ্ছে, আমি যে আর বেঁচেই নেই। আদপেই আমি নেই কি না, গত বৃহস্পতিবার আমি মারা গেছি। শুনে তো আমার প্রায় মূর্ছা যাবার জোগাড়, কিন্তু ব্যাপারটায় টাকার গন্ধ ছিল বলে স্মেলিং সল্টের কাজ করলো। কোনো রকমে নিজেকে সামলালাম আর বললাম, ও মারা গেছেন বুঝি? আঁকে জলজ্যান্ত। উনি কথা বলতেই জলের মতো সব বোঝা গেল। হুইলখানা কেন যে ওর হাত ছাড়া তাও বুঝলাম। মারা গেছি কি না তার প্রমাণ চান? দেখতে চান আপনি? তবে দেখুন। এই বলেই অনিমেষ আমাকে দেখায় সে বাতাসে ভর করে দিয়ে সরাত করে উঠে যায় ওপরে। টুলের ওপর থেকে উড়ে কড়িকাঠের ওপর গিয়ে ওঠে। জমিদার থেকে বর্গাদার হয়ে দাঁড়ায়। আমার চোখ তো কড়িকাঠে ওঠে। আরে নামুন নামুন, করছেন কি? ভদ্রভাবে বসুন ভালো হয়ে, লক্ষ্মীটির মতন। বলতে না বলতেও ছাদের ভেতর দিয়ে গলে যায়। মাথাটাও গলিয়ে দেয় ওপারে। কাঁধের ওধারটা আর আমার চোখে পড়ে না, দৃষ্টির বাইরে চলে গেছে। বেবাক খালি ধরে রাতখানা এবার ঝুলে থাকে। সে এক বিশ্রী দৃশ্য, যার পর নাই খারাপ। দেখে আমার মূর্ছা যাওয়ার মতো হয়। আমি অস্ফুট আর্তনাদ করি। আমার আত্মস্বরে তারপর এ ধারে সে আসে, মাথা বার করে কড়িকাঠ থেকে ঝুলতে থাকে, ত্রিশঙ্কুর মতো ত্রিশূন্যে দাঁড়িয়ে থাকে। আমার সংখ্যা প্রায় 3 গুণ বাড়িয়ে। আমি বলি, নেমে আসুন চট করে। অমন নহুষের প্রেতাত্মার মতো করবেন না দয়া করে, আমি বেহুশ হয়ে পড়ব। এমনিতেই ভূতে আমার বড্ড ভয়। অবশ্যই সত্যি বললে শুধু ভূত হয়তো ততটা ভয়ের নয়, কিন্তু ওদের ভূতুড়ে কাণ্ডেই আমরা ভয় পাই। এমনি তো কতই না ভূত জীবাণুর নয় আমাদের আশেপাশে ঘুরছে, কিন্তু কিলবিল করলেও তা জানা যায় না। কিন্তু তাদের কিল খেলে কি অন্যভাবে তারা জানান দিলে জ্ঞান যায়। বড় বড় বীজরাও তখন ভিমরি খান। ভূত হচ্ছে পুলিশের মতোই, পাশ দিয়ে চলে গেলেও ভয় করি না, কিন্তু ওদের কার্যকলাপেই সবাই ভয় পাই। ভূতেরা ওই রকমই, সুযোগ পেলেই নিজের কেরদানি দেখাবে। ছোটবেলায় একটা বইয়ে নহুষে প্রেতাত্মার কাহিনী পড়েছিলাম, সেই থেকেই আমার জানা যে প্রেতাত্মাদের কোনো হুঁশ থাকে না। অনেকটা বলার পর অনিমেষ এবার তুলে এসে বসে। বায়ুভূত নিরালম্ব দশা থেকে নেমে মধ্যাকর্ষণে বশীভূত হয়। আমি হাঁপ ছাড়ি, আমার ঘাম ছাড়ে, কিন্তু আমার সন্দেহ ছাড়ে না। ভূতে আমার বিশ্বাস আছে, মানে ওদের ভৌতিক অস্তিত্বেরই, কিন্তু ওদের কথায় কি বিশ্বাস? যে হাতে হুইল বাগাতে পারে না, সে হাত দিয়েও টাকা গলাবে কি করে? আমার সংশয় ব্যক্ত করতে হয়। আমাকে আপনি বিশ্বাস করুন, আমি যখন কথা দিয়েছি তখন তার নড়চড় হবে না। ওই আলমারির আরেক কোণে আমার একটা নোট বই আছে। আমার সেই নোট খাতার মধ্যে খান দশেক 100 টাকার নোট পাবেন। খাতাখানা আমি আপনাকে দেখিয়ে দেব। সেই 1000 টাকা আপনার, বুঝলেন? হ্যাঁ, তাহলে হয় বটে। হাজারেকে বেজারে, দুঃখ দৈন্যে একসা হয়ে আছি। 10খানা 100 টাকার নোট পেলে একটা মোটা লাভ। এই দশাটা এখনকার মতো ফেরানো যায়। আমি বললাম, চলুন তাহলে। কিন্তু মশাই, জানতে ইচ্ছা হচ্ছে হুইলখানা আপনি নষ্ট করতে চাইছেন কেন? আমাকে বলবেন একটু? তাহলে বলি শুনুন। আমি ছিলাম বাপের একমাত্র ছেলে।
অগাধ সম্পত্তির মালিক আমি, বেথাও করিনি। অত বড় বাড়িতে একলাই থাকতাম। আমার টাকা কড়ি বিষয় আশয় যা কিছু সব যাদবপুর যক্কা হাসপাতালে দিয়ে যাব, এই ছিল আমার মনের বাসনা। সেরকম একটা উইলও বানিয়েছিলাম, সেটা আমার অ্যাটর্নির কাছে আছে। কিন্তু তারপরে আর একটা উইল করে, মানে এই নতুন উইলটা যেটা নষ্ট করতে নিয়ে যাচ্ছি আপনাকে, এইটি করার আগে আগের উইলটা আমার আইনত বাতিল হয়ে গেছে। কিন্তু এই উইলটা যদি ওড়ানো যায় তাহলে আমার আগেরটাই আবার বলবৎ হবে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু নতুন উইলটা বাতিল করতে কেন চাইছেন বলুন তো? আরে বাবা, তাই তো বলছি, ভূতের জন্যেই মশাই। না না, ভূত নয়, কোনো ভূতের জন্য নয়। ভূতের জন্য কি কোনো ভূতের মাথা ব্যথা হয়? এ হচ্ছে ভূতর জন্য। আমার মাসতুতো ভাই ভূত। ছেলেটাকে ভালো বলেই জানতাম একদিন। একটা বাড়িতে একা পড়ে থাকি, দেখবার শুনবার কেউ নেই। ভূত মাঝে মাঝে আমার খবর নিত, তদারক করত, এসে দরদ ডাকাতে খুব। এবার অসুখে পড়ার পর ভাবলাম যে হাসপাতালেই যাই, সেখানে কেবিন ভাড়া নিয়ে থাকবো, বেশ হবে। কিন্তু ভূত বাধা দিল। অযাচিত এসে নিজের থেকে আমার সেবার ভার নিলে, আর এমন সেবা যত্ন করতে লাগলো যে আমি প্রায় সেরেই উঠলুম। আমার বেশ মায়া পড়ে গেল ওর উপরে। সেই অবস্থায়, সেটা মনের কি অবস্থা আপনাকে বলে বোঝাতে পারবো না। মায়ালু অবস্থা? হুম, সেই মায়ালু অবস্থায় দেখলাম চেহারাটা ওর গুন্ডার মতো জোয়ারে হলেও ভেতরটা ওর মাখনেরই মতো মোলায়েম। তখন ওর প্রতি আন্তরিক মমতায়, ওর স্নেহের প্রতিদান দিতেই যদি আমি মারা যাই তাহলে আমার সবকিছু ওই পাবে, এইরকম একটা উইল আমি বানালাম, জানালামও ভূতকে। আর এইটা করার পর থেকেই অসুখটা আমার বেঁকে দাঁড়ালো। ভূত এক বড় ডাক্তার ডেকে আনলো। তিনি দেখে শুনে বললেন, ও ভয়ের কিছু নেই, ওষুধ আর সেবাতেই সেরে উঠবে। কিন্তু ঠান্ডা যেন না লাগে। ঠান্ডা লাগলেই আর আমাকে বাঁচানো যাবে না। শুনেই ভূতর চোখে যে ঝিলিক খেলতে দেখলাম, তাতেই আমি ঠান্ডা মেরে গেছি, আর হিম হয়ে গেছিল আমার। বুঝলাম যে পুরোপুরি ঠান্ডা হবার আমার আর দেরি নেই। টের পেলাম সেই রাত্রিরেই, মাঘের এই হাড় কাঁপানো কনকনে শীতে চারদারের জানলা সে খুলে দিল, গায়ে লেপ তুলে নিল আমার। তারপরে যা হবার তাই হয়েছে। ডবল নিউমোনিয়া হয়ে আমি মারা গেছি। পটল তুলতে হয়েছে আমায়, বুঝলেন মশাই? সে কি? এ তো মৃত্যু নয়, এ যে খুন, ডাহা খুন যে। আমি নিজেই এর জন্য দায়ী, আমি কিংবা আমার ওই উইলটাই। কিন্তু আমার আরেকখানা উইলও যে করা আছে, এই কথাটা অত বাগাটা জানে না। আর কিছু আমার জানবার ছিল না। অনিমেষের পিছু পিছু আমি বেরালাম। রাস্তায় নেমে ওর আর দেখা নেই। লাল বাড়িটার কাছে গিয়ে সাড়া পেলাম। সদর দরজায় প্রকাণ্ড এক তালা ঝুলছে। খড়খড়ি জানালা সবই ভেতর থেকে আঁটা, কোথাও কোনো ফাঁক নেই। সে দুবার ঢুকি কি করে? এটা আপন মনে মনেই বলছি। পাশের গ্যাসের বাতিটা ফিসফিসে উঠল, যেন বলল, পেছন দিকের খড়খড়ি পাল্লাটা ভাঙা, তার ভেতর দিয়ে আঙুল গলিয়ে চিটকিনিটা খোলা যায়। জানলা গলে সামনের সিঁড়ি পাবেন,
সোজা চলে যাবেন ওপরে দ্বিতলায়। এই যে এইখানে, এর মধ্যেই বিলটা পাবেন। হঠাৎ করে আলমারিটা যেন বলে উঠল, এই যে এখানে এখানে উইলটা পাবেন। তার খোপে খোপে বইয়ের গাদা, তার ভেতর থেকে খুঁজে বার করলাম উইলখানা। কিন্তু এখন এখন কি করি? টেবিলের উপরে দেশলাইটা পড়েছিল। বাবা, দেখলাম সেও বেশ কইতে শিখেছে। আমাকে কিং কর্তব্য বিমূঢ় দেখে দেশলাইটা বললে, এই যে আমি এখানে আছি, আমাকে ধরো, আমাকে আমাকে দিয়ে ধরাও। দেশলাইয়ের শিখায় ওই শেখানো মতো উইলটা ধরি। ধরতে না ধরতে সেখানে ছাই হয়ে যায়। তখন আমি অনিমেষের দিকে ফিরি। এতক্ষণ সে দেশলাইয়ের ছদ্মবেশে আমাকে উৎসাহ দিচ্ছিল, কিন্তু সে আর ধরা দিল না, কিছুতেই আর নিজ মূর্তি ধারণ করলো না। তখন আসল কথাটা বাধ্য হয়ে আমাকেই পারতে হলো। দেশলাইয়ের উদ্দেশ্য করেই বললাম, কি মশাই, ওই পুরস্কার কোথায়? সেই 1000 টাকার হদিশ? আলমারিটা জবাব দিল, এই তো আমার থলার খুপড়ির কোণের দিকে ডায়েরি বইটার ভেতর। এমন সময় বাইরে একটা মোটর এসে দাঁড়ানোর আওয়াজ পেলাম। আলমারিটা বলে উঠল, পালাও পালাও, আর দেরি করো না। প্রাণে যদি বাঁচতে যাও, খুনে কন্যাটা এসে পড়েছে, ভয়ঙ্কর ওর গায়ের জোর। তার উপর আবার বারবেল ভাজে রীতিমতো। বুঝতে পেলে আর তোমার এই কাণ্ড দেখলে তোমাকে আর আস্ত রাখতে না, মেরে ভূত বানাবে। তা কিন্তু বলে রাখছি, ভূত এলো বলে। জুতোর শব্দ শোনা যায় নিচের তলায়। ডায়েরি বইটা বাগিয়ে নিয়ে আমি দুদ্দার করে নামি। সিঁড়ে ভেঙে টপ করে পিছনের ভাঙা জানলার দিকে যাই। তার ফাঁক দিয়ে টপকে যাই। তারপর এক রাম ছুট লাগাই, হাঁপ ছাড়ি বাড়ি ফিরে। বাবা, ভাড়াটা যে গেল! আরেকটু হলেই গেছিলাম। ভূতোর হাতে মার খেয়ে আমাকেও ভূত হতে হতো, আর অনিমেষের স্যাঙাত হতে হতো, আর ভূতোর হতো 2 নম্বর খুন। আজ আবার ছিল আরেক বৃহস্পতিবার এবং বারবেলাই এখন। ওর ওপর সেই বারবেল বাজা ওস্তাদ এসে পড়লে দেখতে হতো না মোটেই। যাক, অমন তারার মধ্যেও নোটের তারাটা হাতাতে ছাড়িনি, হাতছাড়া করেনি নোট বই। দৌড়ঝাঁপ যতই হোক না কেন, ডায়েরি বইটা বুকের মধ্যে করে এনেছি, ফেলে আসেনি। আর সমস্ত টাকা তার মধ্যেই ইনট্যাক্ট। আমার ট্যাকেই বলতে গেলে। দেখি তো নোট খাতাটা খুলি। ও মা, এর ভেতরে অর্ধেক পাতা যে উই খাওয়া। মলার দুটোকে ঠিক করে রেখে ভেতরে ভেতরে কাজ সেরেছে। নিখুঁত উই শিল্পই বলতে হয়। খুলতেই খাতার অর্ধেক ঝুরঝুর করে খসে পড়ে। 1 কড়ি নোটও সেই সাথে। এগুলোকেও বাকি রাখেনি, কুড়ে কুড়ে খেয়েছে। সেই কারিকুরির থেকে নোটের কুচিগুলি জোড়া তারা দিয়ে হয়তো বা 1খানা বানানো যায়, আর তাই বা কম কি। সর্বনাশে সমুৎপন্নে পণ্ডিতরা অর্ধেক ছাড়েন। এখন পরিশ্রমের সবটাই যখন পণ্ড, তখন 90 ভাগ না হয় আমি বাদ দিলাম। তা বরবাদ দিয়েও 100 থাকে, সেই বা মন্দ কি? এই বাজারে 100 টাকাই এমন কি কম? কিন্তু উইয়ের কেরামতের সঙ্গে কি আই পারে? আই মানে আমি। উইয়ের কাছে তো আই ছেলে মানুষ, নিতান্তই এক বচন, একবারে নাম মাত্রই। যা হোক, জোর তারা দিয়ে তাহলে খাড়া করে তুলি 1খানা। 100ই বটে। 18খানার টুকরো আঠার সাহায্যে একটা কাগজের পিছে আঠার পর সে এক শো হলো, দেখবার মতো শো। তা দেখে তারিফ করার মতোই। হ্যাঁ, চেহারার দিক দিয়ে 100 টাকার নোটের চেয়ে একটু বেশি লম্বা চওড়া যদিও, কিন্তু তাহলেও তার জন্য আমার বেশি দাবি নেই। 100 টাকা পেলেই আমি খুশি হব। এমনকি 10% ডিসকাউন্ট দরে 90 দিতেও নারাজ নেই। টাকায় যদি নাই মেলে, আনা এলেও ক্ষতি নেই। 90 আনা পেলেও লুফে নেব। 90 পয়সাও দিলে বলতে যাই। কিন্তু জাল নোট, ঠিক এটা না হলেও ভেজাল নোট, কোনো দামেও কি নিতে চাইবে? বলো ভাই,
তোমরাই বলো, এর পরেও কি কেউ ভূতে কখনো আর বিশ্বাস করতে পারে? করতে বিশ্বাস ভূতের ওপর? এভাবেই শেষ হলো ভূতে বিশ্বাস করো। অদ্ভুত মজার আর কৌতুকের আবরণে মোড়া এক ভৌতিক অভিজ্ঞতা, শিবরাম চক্রবর্তীর অমলিন রসবোধে ভরা। এই গল্প পড়ে আমরা বুঝলাম, ভূত থাক বা নাই থাক, মানুষের কল্পনা, ভয় আর হাসির মিশেলেই তৈরি হয় সবচেয়ে বড় রহস্য। আপনাদেরও এমন কোনো অভিজ্ঞতা আছে? থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর প্রত্যেকবারের মতোই বারবার কিন্তু বলছি, এখনও আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ।